ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউট্রিশন একাডেমি। আশা করি সবাই ভালো আছো। চলো আজকের টপিক শুরু করি। আমাদের ক্লাস 12 এর নতুন সিলেবাসের প্রথম যেই চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি হলো বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল অ্যাসপেক্টস ইন নিউট্রিশন, পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব ভৌত দিকসমূহ। চলো আজকের টপিকগুলি এক এক করে দেখে নিই। আজকে তোমাদের সাথে আলোচনা করব উৎসেচক সম্বন্ধে। চলো এক এক করে সেগুলো দেখে নিই। প্রথমে আলোচনা করব এনজাইম বা উৎসেচক কাকে বলে, উৎসেচকের শ্রেণীবিভাগ, কোএনজাইম, হলোএনজাইম, প্রোস্থেটিক গ্রুপ, অ্যাপোএনজাইম ও রেগুলেটরি উৎসেচক কাকে বলে, পরিপাক ও বিপাকে সাহায্যকারী উৎসেচকের নাম। সবার প্রথমেই দেখে নিই উৎসেচক বা এনজাইম কাকে বলে। সজীব কোষ থেকে খরিত যে প্রোটিনধর্মী কলের জাতীয় পদার্থ নির্দিষ্ট অনুঘটক রূপে দেহের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে এবং বিক্রিয়ককে বিক্রিয়ালব্ধ পদার্থে পরিণত করে, বিক্রিয়ার শেষে নিজের কোনো গঠনগত বা কার্যগত পরিবর্তন হয় না, তাদের উৎসেচক বা এনজাইম বলবো। আচ্ছা, এখানে বলে রাখি অনুঘটক কাদের বলা হয়। উৎসেচক এক প্রকার অনুঘটক। তো অনুঘটক কাকে বলবো? যে সকল পদার্থ কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়াতে তার নিজের কোনো পরিবর্তন হয় না, সে শুধু বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে, মানে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে, তাদের অনুঘটক বলা হয়। নেক্সট রয়েছে উৎসেচকের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানেই বলে রাখি উৎসেচকের উদাহরণ হলো মল্টেজ, ল্যাকটেজ, পাইরুভেট কাইনেজ, হেক্সোকাইনেজ প্রভৃতি। সবসময় মনে রাখবে উৎসেচকের নামের শেষে সবসময় এ, জিই বা এজ থাকবে। যেমন ধরো মল্টেজ, ল্যাকটেজ, পাইরুভেট কাইনেজ, তো সবসময় এ, জিই থাকবে। এখন আসি উৎসেচকের বৈশিষ্ট্য। উৎসেচক প্রোটিনধর্মী। উৎসেচক সবসময় প্রোটিনধর্মী কলের জাতীয় পদার্থ হয়ে থাকে। নির্দিষ্টতা, প্রতিটি উৎসেচক নির্দিষ্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রতিটি উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেট বা রাসায়নিক যৌগের সঙ্গে কাজ করে। এ তার সাথে ও এর সাথে কিন্তু কাজ করে না, প্রত্যেকটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। যেমন মল্টেজ নামক উৎসেচক সবসময় মল্টোজের উপরেই ক্রিয়া করবে, সে যাবে না ল্যাকটোজের উপর বিক্রিয়া করতে বা অন্য পদার্থের সাথে বিক্রিয়া করতে যাবে না। এখানে উদাহরণস্বরূপ যদি দেখে নেব, ল্যাকটেজ নামক যেই উৎসেচক রয়েছে সে শুধুমাত্র কি করবে, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজে উৎপন্ন করবে। নেক্সট রয়েছে অনুঘটকীয়তা। উৎসেচক জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে বা কমিয়ে দেয় এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, মানে অনুঘটকের ক্যারেক্টারিস্টিক প্লে করে। নেক্সট রয়েছে তাপমাত্রা ও পিএইচ এর প্রভাব। উৎসেচক কার্যক্ষমতা, যে কোনো উৎসেচকের কার্যক্ষমতা তাপমাত্রা পিএইচ দ্বারা নির্ভর করে। প্রত্যেকটি উৎসেচকের কাজ করার সময় তার পিএইচ আর তাপমাত্রা নির্দিষ্ট হয়, যাদের আদর্শ তাপমাত্রা বা আদর্শ পিএইচ বলা হয়। নেক্সট রয়েছে প্রতিক্রিয়া বা বিক্রিয়ার পুনর্ব্যবহারযোগ্যতা। এনজাইম যেহেতু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, তার কোনো পরিবর্তন হয় না বা ধ্বংস হয়ে যায় না, তাই একটা এনজাইম বারবার কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এখন দেখে নেব উৎসেচকের শ্রেণীবিভাগ। উৎসেচকের বেশ কয়েকটি ভাগ রয়েছে, সেগুলি হলো সরল উৎসেচক বা সিম্পল এনজাইম, যুগ্ম উৎসেচক বা হলো এনজাইম, প্রোস্থেটিক গ্রুপ, সহ উৎসেচক বা কোএনজাইম, প্রো এনজাইম, সক্রিয়ক বা অ্যাক্টিভেটর, নিয়ন্ত্রক বা রেগুলেটরি এনজাইম। এখন দেখে নেব উৎসেচকের যে শ্রেণীবিভাগগুলো তোমরা দেখেছো সেগুলো চিত্রের মাধ্যমে বুঝে নেব। প্রথমে দেখো এখানে দুটো কালার রয়েছে। প্রথমে রয়েছে একটা অরেঞ্জ কালার, যেটা ডিনোট করে প্রোটিন অংশকে, আর নেক্সট রয়েছে ব্ল্যাক কালার, যেটা ডিনোট করে অপ্রোটিন অংশকে। তাহলে চিত্রের প্রথমে যেটা সরল উৎসেচক প্রথমেই রয়েছে বাম সাইডে, সেটা আগে দেখে নিই। দেখো যেটা সরল উৎসেচক লেখা আছে সেখানে শুধু একটা কালারই রয়েছে, অরেঞ্জ কালার। তাহলে আমরা বলতে পারি যে সকল উৎসেচক শুধুমাত্র প্রোটিন অংশ দ্বারা গঠিত তাদের সরল উৎসেচক বলবো। সরল উৎসেচকের ঠিক নিচে রয়েছে যুগ্ম উৎসেচক। যুগ্ম উৎসেচকে দেখবো আমরা দুটো কালার দেখতে পাচ্ছি, অরেঞ্জ আর ব্ল্যাক দুটোই রয়েছে। তাহলে কি বলবো, যে সমস্ত উৎসেচকে প্রোটিন আর অপ্রোটিন দুটো অংশই নিয়ে গঠিত তাদের যুগ্ম উৎসেচক বলবো। নেক্সট ডান দিকে রয়েছে প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপে দেখে নাও, অরেঞ্জ আর ব্ল্যাক দুটো কালার তো আছেই,
কিন্তু তাদের মধ্যে দুটো কালারের মধ্যে কোনো গ্যাপ নেই, দুটো কালার দৃঢ়ভাবে নিজেদের মধ্যে আবদ্ধ আছে। তাহলে বলতে পারি কি, যে সমস্ত যুগ্ম উৎসেচকের প্রোটিন অংশ অপ্রোটিন অংশের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং তাদের সহজে আলাদা করা যায় না, তাদের প্রস্থেটিক গ্রুপ বলবো। নিচে রয়েছে কোএনজাইম। কোএনজাইমে দেখো অরেঞ্জ কালার বা প্রোটিন অংশ এবং ব্ল্যাক কালার অপ্রোটিন অংশ দুটোই রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা ব্যবধান রয়েছে। তাহলে বলতে পারি যে সকল যুগ্ম উৎসেচকে প্রোটিন অংশ অপ্রোটিন অংশের সাথে আলগাভাবে আবদ্ধ রয়েছে এবং তাদের সহজেই আলাদা করা যায় একে অপরের থেকে, তাহলে এদের কোএনজাইম বলা হয়। আশা করি পিকচার গুলো দেখে তোমাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে। একবার চলো ডেফিনেশন গুলোও দেখে নিই। সরল উৎসেচক কাকে বলবো? যে সকল উৎসেচক কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত তাদের সরল উৎসেচক বলবো, যেমন পেপসিন, ট্রিপসিন। যুগ্ম উৎসেচক বা হলো এনজাইম। যে সকল উৎসেচক প্রোটিন অংশ, আচ্ছা প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোএনজাইম, আর অপ্রোটিন অংশ যেটা থাকে তাকে বলা হয় কোফ্যাক্টর। তাহলে যে সকল উৎসেচক প্রোটিন অংশ ও অপ্রোটিন অংশ নিয়ে গঠিত তাদের যুগ্ম উৎসেচক বা হলো এনজাইম বলবো। উদাহরণ হলো ডিএনএ পলিমারেজ ও আরএনএ। নেক্সট রয়েছে প্রস্থেটিক গ্রুপ। যখন যুগ্ম উৎসেচকের অপ্রোটিন অংশটি প্রোটিন অংশের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং সহজে আলাদা করা যায় না, তাদের প্রস্থেটিক গ্রুপ বলে। যেমন এফএডি, যার ফুল ফর্ম ফ্লেভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এটা ফুল ফর্ম পরীক্ষাতে আসে, এফএডির ফুল ফর্ম ফ্লেভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। নেক্সট রয়েছে কোএনজাইম বা সহ উৎসেচক। যখন যুগ্ম উৎসেচকের অপ্রোটিন অংশটি প্রোটিন অংশের সাথে শিথিলভাবে বা আলগাভাবে আবদ্ধ থাকে এবং সহজে আলাদা করা যায়, তাদের সহ উৎসেচক বা কোএনজাইম বলে। এর উদাহরণ হলো এনএডি, এনএডিপি। এনএডিপির ফুল ফর্ম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর এনএডির ফুল ফর্ম হলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এটাও শর্ট কোশ্চেন হয়ে পরীক্ষাতে আসে। নেক্সট রয়েছে প্রোএনজাইম। এটা ছবিতে ছিল না, তবে প্রোএনজাইম ব্যাপারটা বোঝা খুবই সহজ। আচ্ছা, প্রো মানে আগে, তো তারপরে রয়েছে এনজাইম, তাহলে এনজাইমের আগের কোনো ব্যাপার। চলো ডেফিনেশন দেখে নিই। যে সকল জৈব যৌগ থেকে উৎসেচক সংশ্লেষিত হয় বা উৎপন্ন হয় তাদের প্রোএনজাইম বলবো। যেমন পেপসিনের প্রোএনজাইম হলো পেপসিনোজেন। এখানে পেপসিন কি করে? পেপসিন প্রোটিন পরিপাকে সাহায্য করে। আমাদের শরীরে পেপসিন প্রোএনজাইম, পেপসিনের প্রোএনজাইম যে পেপসিনোজেন রূপে কিন্তু উপস্থিত থাকে। যখন প্রোটিন জাতীয় খাদ্য আমরা খাই তখন এই পেপসিনোজেন সক্রিয় হয়ে পেপসিন উৎপন্ন করে, যেই পেপসিন আমাদের শরীরে প্রোটিন পরিপাকে সাহায্য করে। নেক্সট রয়েছে অ্যাক্টিভেটর বা সক্রিয়। যে সকল খনিজ পদার্থ উৎসেচককে সক্রিয় করে তাদের সক্রিয়ক বা অ্যাক্টিভেটর বলা হয়। যেমন জেডএন প্লাস কার্বনিক অ্যানহাইড্রেজকে সক্রিয় করে। এখন দেখে নেব উৎসেচক বা রেগুলেটরি এনজাইম কাকে বলে। দেখো নামের মধ্যেই রয়েছে নিয়ন্ত্রক বা রেগুলেটরি। রেগুলেটরি বা রেগুলেট করা মানে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা। যে বিশেষ ধরনের উৎসেচক জৈব রাসায়নিক বিক্রিয়ার সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে মানে বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, তাদের নিয়ন্ত্রক বা রেগুলেটরি উৎসেচক বলবো। উদাহরণ হিসেবে দেখে নিই গ্লাইকোলাইসিস বিক্রিয়া। গ্লাইকোলাইসিস বিক্রিয়া তোমাদের পরেই রয়েছে, ধীরে ধীরে জানতে পারবে। তো গ্লাইকোলাইসিস নামক এক ধরনের বিক্রিয়া আমাদের শরীরে সম্পন্ন হয়। সেই বিক্রিয়ায় পাইরুভেট কাইনেজ, যে পাইরুভেট কাইনেজ নামক উৎসেচকের বিক্রিয়ার গতিটাকে বাড়াতে সাহায্য করে হেক্সোকাইনেজ নামক উৎসেচক। তোমরা এভাবেও মনে রাখতে পারো যে আমাদের প্রত্যেকের বাড়িতেই টিভি রয়েছে, পাখা রয়েছে। পাখা যেমন নির্দিষ্ট রেগুলেটর দ্বারা আমরা অপারেট করতে পারি, টিভিও রেগুলেটর দ্বারা অপারেট করতে পারি। তাহলে কি, রেগুলেটর আর পাখা দুটোই কিন্তু আলাদা বস্তু। আর রেগুলেটর দিয়ে আমরা পাখার গতিকে বাড়াতে পারি বা কমাতে পারি। তো সেই রকম নিয়ন্ত্রক বা রেগুলেটরি উৎসেচকের কাজও কিন্তু তেমনই। এখন দেখে নেব পরিপাকে সাহায্যকারী উৎসেচক সমূহ, যাদের পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম বলা হয়ে থাকে। আমরা যে খাবারগুলো খাই সেটা অবশ্যই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট দ্বারা পরিপূর্ণ, কিন্তু সেই খাবারগুলো আমরা কঠিন রূপে খেয়ে থাকি বা জটিল, যাদের জটিল খাদ্যবস্তু বলতে পারি, সেই কঠিন রূপে তো খাবারটা খেয়ে নেই, কিন্তু সেই কঠিন রূপে তো আর আমাদের শরীরে শোষিত হয় না। খাবার শোষিত হওয়ার জন্য খাবারকে প্রথমে সরল আর শোষণযোগ্য অণুতে পরিণত হতে হবে।
আর এই সরল আর শোষণযোগ্য অণুতে পরিণত করতে সাহায্য করে উৎসেচক। চলো ডেফিনিশন দেখে নিই। যে সকল উৎসেচক জটিল খাদ্যবস্তুকে সহজতর ও শোষণযোগ্য অণুতে ভেঙে দিতে সাহায্য করে তাদের পাচক উৎসেচক বা ডাইজেস্টিভ এনজাইম বলবো। এরা বিভিন্ন ধরনের খাদ্য উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটকে ভেঙে সহজ ও শোষণযোগ্য অণুতে রূপান্তরিত করে। এই পরিপাক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। চলো ভাগগুলো এক এক করে দেখে নিই। প্রথমেই রয়েছে শর্করা ভঙ্গকারী বা অ্যামাইলোলাইটিক উৎসেচক। শর্করা বা কার্বোহাইড্রেট ভঙ্গকারী বা অ্যামাইলোলাইটিক উৎসেচক কাদের বলবো? তাহলে যে সমস্ত উৎসেচক কার্বোহাইড্রেটের জটিল কণাকে ভেঙে সরল কণাতে পরিণত হতে সাহায্য করে তাদের শর্করা ভঙ্গকারী উৎসেচক বলবো। সেগুলো হলো টায়ালিন, মল্টেস, অ্যামাইলেজ প্রভৃতি। নেক্সট রয়েছে প্রোটিন ভঙ্গকারী বা প্রোটিওলাইটিক উৎসেচক। তাহলে যে সকল উৎসেচক প্রোটিনের জটিল কণাকে ভেঙে সরলে পরিণত করে তাদের প্রোটিওলাইটিক উৎসেচক বলবো, যেমন পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন প্রভৃতি। নেক্সট রয়েছে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক বা লাইপোলাইটিক উৎসেচক। যে সমস্ত উৎসেচক লিপিড বা ফ্যাটকে ভেঙে সরল অণুতে পরিণত করে তাকে লাইপোলাইটিক উৎসেচক বলবো, যেমন লাইপেজ জাতীয় উৎসেচক। পরিপাককারী উৎসেচকগুলোকে তোমাদের মনে রাখার জন্য চলো একটা লিস্ট আছে যেটা দেখাচ্ছি, দেখে নাও। এটা দেখলে তোমাদের এই উৎসেচকগুলোর নাম খুব সহজেই মনে থাকবে। প্রথমে আছে শর্করা বা কার্বোহাইড্রেট। এই শর্করা বা কার্বোহাইড্রেটকে আমরা অ্যামাইলোজ নামেও ডাকতে পারি। তাই অ্যামাইলোজ থেকে এসেছে অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোজ পরিপাককারী উৎসেচক অ্যামাইলোলাইটিক। প্রোটিন, প্রোটিন থেকে এসেছে প্রোটিওলাইটিক। প্রোটিন ভঙ্গকারী উৎসেচককে তাহলে প্রোটিওলাইটিক বলতে পারবো। আর ফ্যাট বা লিপিড, লিপিড থেকে এসেছে লাইপোলাইটিক। তাহলে লিপিড পরিপাককারী উৎসেচককে আমরা লাইপোলাইটিক উৎসেচক বলবো। ক্লাস 12 এর টোটাল এনজাইম পোর্শনটা এই স্লাইডের মাধ্যমে আলোচনা করেছি। আশা করি তোমাদের বেসিক কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। আর যদি কারো এই এনজাইম রিলেটেড কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা টপিক নিয়ে। চলো এখন বাই বাই।